পার্বত্য চট্টগ্রাম আসলে এত উত্তাল কেন? এখানে কি রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা, সেই রয়ের হাত? আর যদি একদম বেসিক কারণ জানতে হয় তাহলে আপনাকে কিছু জিনিস জানতে হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে প্রায় ২৭ বছর আগে করা পার্বত্য শান্তি চুক্তির বিষয় এবং পাহাড়ে এই শান্তি বাহিনী নামে যারা আছে তাদের ব্যাপারেও আপনাকে জানতে হবে। তার আগে আপনাকে বলি, রিসেন্ট টাইমে পার্বত্য চট্টগ্রামে বাঙালি এবং পাহাড়িদের মধ্যে যে উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে সেটার কারণ হিসেবে একজন বাঙালির বাইক চুরির ঘটনার বিষয়টাকে উল্লেখ করা হয়েছে। এরপর পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ের শান্তি বাহিনীর একটা গ্রুপের সংঘর্ষ হয় এবং হতাহতের ঘটনা ঘটে। এবং একাংশ পাহাড়ি, বিশেষ করে সে শান্তি বাহিনীদের দাবি পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গড়তে হবে, পাহাড়ে সেনাবাহিনী থাকা যাবে না, কোনো ক্যাম্প সেখানে থাকবে না, জুম ল্যান্ড প্রতিষ্ঠা করতে হবে। এবং আপনাকে বলে রাখি, শান্তি বাহিনীর এই দাবি কিন্তু নতুন নয়। এই বিষয়কে নিয়ে একটা বড় গেম প্ল্যান এবং কনস্পিরেসির মতবাদও রয়েছে, যেখানে রয়ের নাম আবার উঠে আসে। এবং এমনও বলা হয় এই কনস্পিরেসির কারণেই ইচ্ছাকৃতভাবেই শান্তি চুক্তি বাস্তবায়ন করা হয়নি এবং ভারতের প্রভাবেই বেসিক্যালি শান্তি চুক্তিটাও করা হয়েছিল, এমনটা মনে করে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন কি এমন আছে এই পার্বত্য শান্তি চুক্তিতে সেটা একটু জানি। পাহাড়ের শান্তি বাহিনীর বহু সদস্য ১৯৮০ এবং ৯০ দশকে পাহাড়ে নিরাপত্তা বাহিনী মানে সেনাবাহিনীর সঙ্গে লড়াই করেছিলেন। তাদের প্রায় ২ দশকের সশস্ত্র লড়াইয়ের ইতি টানা হয়েছিল ১৯৯৭ সালের ২ জুলাই এক শান্তি চুক্তির মাধ্যমে। এবং সেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যেটা শান্তিবাহিনীর একদম অরিজিনাল গ্রুপ। সেই গ্রুপের সন্তু লারমা, এখন এই সন্তু লারমাই নামটা কিন্তু মনে রাখেন। এই চুক্তির পর অস্ত্র সমর্পণ করে শান্তিবাহিনীর প্রায় ২,০০০ সদস্যের সবাই, এবং প্রত্যেককেই দেওয়া হয় ৫০,০০০ করে টাকা। এছাড়া শান্তিবাহিনীর ৭০০-র বেশি সদস্যকে পুলিশ বাহিনীতে নিয়োগও দেওয়া হয়েছিল। সেই চুক্তিতে পাহাড়িদের জন্য অনেক প্রমিসও করা হয়েছিল, কিন্তু প্রমিসগুলো ছিল একপাক্ষিক, যেটা শুধুমাত্র পাহাড়িদের জন্যই ফেভারেবল ছিল, নট বাঙালিদের জন্য যারা পাহাড়ে থাকে। সেই চুক্তির মোদ্দা কথা কি ছিল? মোদ্দা কথা ছিল পার্বত্য অঞ্চলে পাহাড়ি জনগোষ্ঠীর নিয়ন্ত্রণ থাকবে, সেখানে সেনাবাহিনীর ক্যাম্পগুলো থাকবে না, এবং আরও ছিল যে উপজাতীয়দের ভূমির যে মালিকানা সেটা অধিকার ফিরিয়ে দিতে হবে। এখন এখানে যে ভূমির যে বিরোধিতা সেটা কিন্তু অনেক পুরনো। ঘটনা হলো, জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতা ছিলেন সেই সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিনি প্রায় লাখের বেশি বাঙালিকে পার্বত্য এলাকায় পুনর্বাসন করেছিলেন, এবং পাহাড়িরা সেসব বাঙালিদেরকে বলে স্যাটেলার। এবং পাহাড়িদের এখন দাবি, পুরনো দাবি সেটা, এই সমস্ত স্যাটেলারদের পাহাড়ের ভূমি থেকে পুনর্বাসন করে সমতলে নিয়ে যেতে হবে, কারণ পাহাড়ের ভূমিতে বাঙালি থাকতে পারবে না, এটা পাহাড়িদের জন্য, এমনটাই দাবি। তবে সমস্ত পাহাড়িদের নয় এই দাবিটা, এটা হচ্ছে শান্তি বাহিনীর একাংশের দাবি। বাট এখানে একটা ফ্যাক্ট কি জানেন? পাহাড়িদের ফেভারে এই শান্তি চুক্তি প্রতিষ্ঠা করা হলেও এই শান্তি চুক্তিতে যখন স্বাক্ষর হয় তখন পাহাড়িদের নিজেদের মধ্যেই অনেক গ্যাঞ্জাম হয়েছিল। পার্বত্য চট্টগ্রামের চাকমা সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশ সরকারের শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরপরই গোটা পার্বত্য এলাকায় অশান্তি দাবানল জ্বলে ওঠে। শুরু হয় কালো পতাকা উত্তোলন, অবরোধ, হরতাল, লং মার্চ, বয়কট সহ বিভিন্ন কর্মসূচি। রিজন কি? রিজন হচ্ছে কেন বাংলাদেশের সরকার এই চাকমা সন্ত্রাসীদের কাছে নথি স্বীকার করেছে, যেটাকে শান্তি বাহিনী বলা হচ্ছে। অনেকের কথা হচ্ছে বাংলাদেশের পতাকা এবং মুদ্রা ছাড়া সব ধরনের ক্ষমতা চাকমাদের হাতে এমনভাবে দেওয়া হয়েছিল যে বাংলাদেশ রাষ্ট্রের যে আইনগুলো সেগুলোর কোনো প্রণয়নের ব্যবস্থাই ছিল না সেই চাকমা নিয়ন্ত্রিত পাহাড়ি গোষ্ঠীর উপর। এবং এটাও প্রশ্ন উঠে, পার্বত্য চট্টগ্রামে তো 12টা উপজাতি রয়েছে, তো শুধু চাকমাদের সঙ্গে কেন যুক্তি করা হলো? এই শান্তু লারমাই বা কেন? সে তো পার্বত্য জনগোষ্ঠীর কোনো নির্বাচিত প্রতিনিধি নন। এবং এটাও বলা হয়, একটা দেশে নির্বাচিত সরকারের সঙ্গে একটি অনির্বাচিত গ্রুপের কাছে কেন রাষ্ট্র সমস্ত ক্ষমতা হস্তান্তরের চুক্তি দিল? সো এটা নিয়ে কিন্তু পাহাড়িদের মধ্যে একটা বিভেদ ছিল, যার কারণে পরবর্তীতে এই শান্তি বাহিনী ভেঙে ভেঙে আরও কয়েকটা গ্রুপ তৈরি হয়, যে গ্রুপগুলো নিজেরাই ঝামেলা করতেই থাকে। কিন্তু প্রশ্ন যে একটাই, কেন তাহলে চাকমা সেই শান্তু লারমার সঙ্গেই চুক্তিটা করতে হলো? এখানেই আসে ভারতের কানেকশন। আপনাকে বলে রাখি, এই শান্তু লারমাই কিন্তু সেই জন যিনি প্রথমবার ইন্দিরা গান্ধীর কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন বাংলাদেশে জুম ল্যান্ড প্রতিষ্ঠা করতে যাতে তিনি হেল্প করেন, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন এই 3টা জায়গা নিয়ে যাতে আলাদা রাষ্ট্র গঠন করা যায়। এবং ইন্দিরা গান্ধীও সেই সময় তাকে আশ্বস্ত করেছিলেন, বাট পরবর্তীতে আর তেমন কিছু হয়নি। এবং এটাও মনে করা হয় পার্বত্য যে শান্তি চুক্তি করা হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সেই শান্তি চুক্তির পুরোপুরি বাস্তবায়ন ইচ্ছাকৃতভাবেই করা হয়নি, কারণ যদি বাস্তবায়ন পুরোপুরিভাবে করা হতো তাহলে পাহাড়ে যেসব বাঙালি থাকতো তারা একদম বঞ্চিত হতো এবং তাদের মধ্যেও এক ধরনের ক্রোধ বা প্রতিশোধ তৈরি হতো, যার ফলে সংঘাত আরও বাড়ত এবং অস্থিতিশীল অবস্থা তৈরি হতো। আর এমনিতেও
এখনকার সিচুয়েশনে অনেকের মতে পাহাড়ের বাঙালিরা পাহাড়িদের কাছ থেকে, স্পেশালি শান্তি বাহিনীর লোকজনের কাছ থেকে সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো ট্রিটমেন্ট পায়। এবং ডেইলি নয়া দিগন্তের একটা রিপোর্টস থেকে জানা যায়, রাজনৈতিক সমীক্ষকদের মতে দিল্লির চাপে পড়ে বাংলাদেশ সরকারকে সেই শান্তু লারমার সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করতে হয়েছিল। এবং এটাও বলা হয় সেই রিপোর্টসে, পার্বত্য এলাকার চাকমা সন্ত্রাসীদের অস্ত্র ও আশ্রয়দাতা হচ্ছে ভারত। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তায় ত্রিপুরা সীমান্তের অদূরে চাকমা তরুণদের সশস্ত্র ট্রেনিং ক্যাম্প ছিল। প্রশিক্ষণ শেষে চাকমাদের বাংলাদেশের অভ্যন্তরে নানা রকম ধ্বংসাত্মক কাজে চালানোর জন্য পাঠানো হতো। এবং এটাও জানানো হয়, ভারতীয় মদত না পেলে তথাকথিত শান্তি বাহিনীর পক্ষে এক মুহূর্ত টিকে থাকা সম্ভব নয়, একথা সচেতন ব্যক্তি যে কেউই বুঝে। এখন প্রশ্ন হলো, চাকমা সন্ত্রাসীদের আশ্রয় দান এবং এই সমস্ত অ্যাক্টিভিটিস, এটাতে ভারতের আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য দুটো। সেই রিপোর্টসে বলা হয়, প্রথমত এর মাধ্যমে বাংলাদেশ সরকারের উপর স্থায়ী রাজনৈতিক চাপ একদম কন্টিনিউয়াস রাখা। দ্বিতীয়ত, যদি ভারতের এই পাহাড়িদের মধ্যে একটা উস্কানিমূলক সংঘাত তৈরি করে এমন একটা সিচুয়েশন তৈরি করতে পারে যে জুমল্যান্ড সত্যিকার অর্থেই প্রতিষ্ঠিত হচ্ছে, তাহলে পার্বত্য চট্টগ্রাম চলে যাবে কার হাতে? সেই পাহাড়িদের হাতে, যেটা নেতৃত্ব দিবে কে? শান্তু লারমা। এবং এই শান্তু লারমার সঙ্গে ভারতের কিন্তু একটা ভালো সম্পর্ক আছে বলে এসেছি। তো এতে করে কি হবে, ভারত চট্টগ্রাম বন্দরকে করিডোর হিসেবে ব্যবহার করে সেভেন সিস্টার নামে যে অঞ্চল রয়েছে এবং সেখানে যে স্বাধীনতা সংগ্রামীদের বিষয় রয়েছে তাদেরকে দমন করতে পারবে। এখন ভারতের সাথে শান্তু লারমার যে সম্পর্ক খুব ভালো, এটাতে স্পষ্ট আরও কিছু বিষয়। রিজন কি? রিজন হিসেবে অনেকেই বলছে, ভারতে যখন রাষ্ট্রীয় অখণ্ডতার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তখন তারা হয়ে যায় দেশদ্রোহী। যেমন আসামের অনুপ চেটিয়া ভারতের দৃষ্টিতে দেশদ্রোহী। তাহলে সেক্ষেত্রে শান্তু লারমাকে কেন ভারত বাংলাদেশের দেশদ্রোহী হিসেবে মনে করছে না? সেও তো বাংলাদেশ থেকে আলাদা একটা রাষ্ট্র চাইছে, তাকে কেন স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়? এমন প্রশ্ন তুলেছিল রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবং রিসেন্ট ঘটনায় আরেকটা জিনিস স্পষ্ট, নিশ্চয়ই মনে আছে, যখন নতুন করে দেশ স্বাধীন হয়েছিল সেই সময় নানা রকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল ভারতের মিডিয়াগুলোতে, যে সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে, তারা ভালো নেই, যার মধ্যে অনেক তথ্যই ছিল বানোয়াট, মিথ্যা, পুরনো খবর এদিক ওদিক থেকে নিয়ে বানানো হয়েছিল। এবং এবারও কিন্তু অনেকটা সেম কাজ করা হচ্ছে। অনেক ভারতীয়রা নানা রকম খবর প্রচার করছে। যেমন একটা খবর এমন রয়েছে, একজন হুজুর হাতে অস্ত্র নিয়ে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে এবং সেখানে লেখা হচ্ছে, পাহাড়ে অবৈধ অস্ত্র নিয়ে প্রশ্ন তুলছেন, পাহাড়ে নাকি পাহাড়ি সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র থাকে, তো আপনার হুজুরদের হাতে এইটা কেন? মানে বিষয়টা এমনভাবে প্রকাশ করা হচ্ছে যে পাহাড়ে যেসব মুসলমান বাঙালি রয়েছে তারা অন্য ধর্মের পাহাড়িদের উপর আক্রমণ চালাচ্ছে। আদতে এটা সত্য নয়, কারণ এই ছবিটা 16 আগস্টে করা রংপুর কারাগারে, যেখানে যাবজ্জীবন প্রাপ্ত কয়েকজন কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এবং সেটার পরিস্থিতি নিয়ন্ত্রণেই সেনাবাহিনীর একটি দল ওখানে যায়। তারপর ইন্টারনেট বন্ধ। অনেকে বলছে খাগড়াছড়িতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করলো? এটা নিয়ে নানা বিতর্ক। যদিও পরবর্তীতে জানা যায় খাগড়াছড়িতে ইন্টারনেট বন্ধ করা হয়নি, সেখানে অপটিক্যাল ফাইবার পুড়ে যায় সংঘর্ষের কারণে, যার ফলে ওয়াইফাই লাইন বিঘ্নিত ঘটে, কিন্তু মোবাইল টাওয়ার ইন্টারনেটের সচল ছিল। এবং উপদেষ্টা নাইট বিষয়টা পরে ক্ল্যারিফাইও করে। তিনি আরও বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে অনেকেই অনেক রকম পরিকল্পনা করছেন এবং করতে থাকবেন। সো এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সবাইকে।